ভীমগড়ের রাজকন্যা পদ্মাবতী দেখতে যতটা সুন্দরী, আচরণে ঠিক ততটাই হিংসুটে। কিভাবে রাজ্যের মানুষের ক্ষতি করা যায় সব সময় সেই চিন্তায় মাথায় ঘোরে। শুনেছি এবার রাজ্যের প্রজাদের অনেক ভালো ফসল ফলেছে। একসাথে এত ফসল পেয়ে গেলে তো রাজ্যের মানুষ লোভী হয়ে উঠবে। রাজকুমারী হয়ে এ তো আমি মেনে নিতে পারছি না। এই বলে পদ্মাবতী একটা মশাল নিয়ে ঘোড়ার পিঠে উঠে পড়ে। ঘোড়া ছুটিয়ে দিয়ে পৌঁছায় রাজ্যের একটা ফসল ভর্তি জমিতে। বাহ, জমিটা তো পুরো সোনালী ফসলে ভরে গেছে। একসাথে এত ফসল ঘরে তোলা ঠিক না, আমি বরং কিছুটা কমিয়ে দেই। যেমন বলা তেমন কাজ। রাজকুমারী মশাল নিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ে, তারপর আগুন ধরিয়ে দেয় ফসল ভর্তি জমিতে। এই দৃশ্য দূর থেকে দেখে ফেলে কৃষক রতন। হাই হাই হাই, এই সর্বনাশ হয়ে গেল রে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি করলেন রাজকুমারী পদ্মাবতী? আপনি আমাদের এত কষ্টের ফসলে আগুন ধরিয়ে দিলেন। আমাদের সব ফসল তো এখন পুড়ে ছাই হয়ে যাবে। আমি কি করব না করব তা কি তোমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে নাকি? কিন্তু রাজকুমারী, এই কাজটা আপনি কিভাবে করতে পারলেন? আমরা তো আপনার রাজ্যের মানুষ। একসাথে এত ফসল ফলানো ঠিক না, তাই কিছু কমিয়ে দিলাম। এ নিয়ে এত চিৎকার চেঁচামেচির কিচ্ছু নেই। এই বলে রাজকুমারী পদ্মাবতী আবারও ঘোড়ার পিঠে উঠে পড়ে, তারপর ঘোড়া ছুটিয়ে দূরে মিলিয়ে যায়। ঠিক এই সময় গ্রামের আরও কিছু লোক এসে তাড়াতাড়ি জমির আগুন নিভায়। না না, দিনের পর দিন রাজকুমারী পদ্মাবতীর এই অন্যায় আর মেনে নেওয়া যাচ্ছে না। তুমি একদম ঠিক কথা বলেছো দাদা। আমাদের এত বড় ক্ষতি করে ফেললো, এর কিছু একটা বিহিত করতেই হবে। হ্যাঁ চলো, আমরা সবাই মহারাজের কাছে গিয়ে নালিশ দিই। কিন্তু রাজকুমারী পদ্মাবতী আমাদের মহারাজেরই মেয়ে, তিনি কি তার মেয়ের যোগ্য বিচার করবেন? নিশ্চয় করবেন। আমাদের মহারাজ অনেক ভালো মানুষ। অন্যায়কারী যেই হোক না কেন, তিনি তাকে অবশ্যই শাস্তি দেবেন। তাহলে দেরি কেন? চলো চলো, সবাই মহারাজের কাছে যাই। এই বলে সবাই মিলে মহারাজের কাছে রওনা হলো। এদিকে রাজবাড়িতে রাজা আর রানী তাদের রাজকন্যা পদ্মাবতীকে নিয়ে আলোচনা করছে। আমি কিন্তু এসব আর মেনে নিতে পারছি না রানী। রাজকুমারী পদ্মাবতীর বিরুদ্ধে প্রতিদিন এত পরিমাণ অভিযোগ আসছে যে আমার মান সম্মান আর থাকছে না। কি করব বলুন মহারাজ, আমিও তো ওকে কম বোঝালাম না, কিন্তু কিছুতেই কিছু হয় না। এমন চলতে থাকলে তো আশেপাশের রাজ্যে আমাদের বদনাম রুটে যাবে। সবাই আমাদের দেখে হাসাহাসি করবে। দুশ্চিন্তা করবেন না মহারাজ, আমার মনে হয় এবার রাজকুমারী পদ্মাবতীকে বিয়ে দেওয়ার সময় হয়েছে। হ্যাঁ, এটা তুমি একটা ভালো কথা বলেছো রানী। আমি ওই বিষয়টা নিয়ে চিন্তা করছি। হ্যাঁ মহারাজ, পদ্মাবতীকে বিয়ে দিলে হয়তো ওর এইসব অন্যায় অত্যাচার বন্ধ হবে। আপনি তাহলে আর দেরি করবেন না, ওর জন্য পাত্র দেখতে শুরু করুন। হ্যাঁ, আমি আজই দিকে দিকে খোঁজ লাগাচ্ছি। ঠিক এই সময় অন্দরমহলের দরজায় এসে দাঁড়ায় এক সেনা। এই সময় দরজার কাছে সেনাকে দেখে বেশ বিরক্ত হয় রাজা। কি হয়েছে সেনা? এই অসময় আমার কাছে? ক্ষমা করবেন মহারাজ, গ্রামের কয়েকজন লোক আপনার সাথে দেখা করতে চায়। এই সময় আমি তাদের সাথে কিভাবে দেখা করি? তুমি গিয়ে বলে দাও তারা যেন পরে আসে। ক্ষমা করবেন মহারাজ, তারা নাছোড়বান্দা। তারা বলছে আপনার সাথে দেখা না করে যাবে না। ঠিক আছে সেনা, তুমি যাও, আমি আসছি। সেনা চলে যায়। মহারাজ কিছুক্ষণ কিছু একটা চিন্তা করলো, তারপর সেনার পেছনে পেছনে সেও বেরিয়ে গেল। রাজদরবারে এসে মহারাজ দেখতে পান বেশ কয়েকজন লোক তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ এই সময় তোমরা আমার রাজদরবারে? ক্ষমা করবেন মহারাজ, আমরা এই সময় আসতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আসতে হয়েছে। কি হয়েছে আমার কাছে খুলে বলো। ক্ষমা করবেন মহারাজ, রাজকুমারী পদ্মাবতীর কারণে রাজ্যের থাকা যাচ্ছে না।
মহারাজ, আমাদের এত কষ্টে ফলানো ফসলের জমিতে রাজকুমারী আগুন ধরিয়ে দিয়েছে। জমির সব ফসল পুরো একেবারে ছাই হয়ে গেছে। কি বলছো এসব? রাজকুমারী পদ্মাবতী এমন একটা কাজ করেছে? হ্যাঁ মহারাজ, আমরা নিশ্চয়ই রাজকুমারী পদ্মাবতীর নামে মিথ্যে কথা বলবো না। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমরা নিঃস্ব। মহারাজ, আপনাকে এর একটা উপযুক্ত বিচার করতেই হবে। হ্যাঁ মহারাজ, তা না হলে তো এই অপরাধ দিনকে দিন আরো বেড়ে যাবে। তখন তো এই রাজ্যে প্রজাদের থাকাই অসম্ভব হয়ে পড়বে। তোমরা চিন্তা করো না, কাল সকাল হলেই তোমরা এর বিচার নিজের চোখেই দেখতে পাবে। আমরা জানতাম মহারাজ আপনি অনেক ভালো মানুষ, আপনি আমাদেরকে নিরাশ করবেন না। তোমরা তাহলে এখন যে যার বাড়িতে ফিরে যাও, আমিও দেখছি কি করা যায়। মহারাজের কথায় আশ্বস্ত হয়ে রতন ও গ্রামের বাকি লোক যে যার বাড়িতে ফিরে যায়। রতন ছিল খুবই গরিব মানুষ। স্ত্রী মাধবী আর এক ছেলে রাখালকে নিয়ে তার ছোট্ট সংসার। কি গো, কি হলো? এই অন্যায় অত্যাচারের মহারাজ কোনো বিচার করলেন? হ্যাঁ মহারাজ বলেছেন কাল সকাল হলেই আমরা নিজের চোখেই অপরাধের বিচার দেখতে পারবো। কিন্তু বাবা, আমাদের এতগুলো ফসল পুড়িয়ে দিল, এর ক্ষতির কি হবে? এমন একটা সময় কি করে মহারাজকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলি? তাহলে আর কি, এখন সারা বছর না খেয়ে মরো। ঘরে একটা টাকা নাই, জমিতে নাই একদানা ফসল। আর তোমরা কোনো দুশ্চিন্তা করো না, মহারাজ অনেক ভালো মানুষ, তিনি নিশ্চয়ই আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন। এদিকে মহারাজ রেগে মেগে অন্দরমহলে ফিরে এসেছেন। তাকে হঠাৎ এত রাখতে দেখে রানী বেশ অবাক হয়। কি হয়েছে মহারাজ, আপনি এত রেগে আছেন কার উপর? রানী, আমাদের মেয়ে পদ্মাবতীকে এখনই ডাকো, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কেন মহারাজ, পদ্মাবতী কি আবার কোনো খারাপ কাজ করেছে? এই বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি পদ্মাবতীকে ডেকে দাও। বাবা, তুমি কি আমাকে ডাকছিলে? তুমি আমার রাজ্যের প্রজাদের সাথে খুবই অন্যায় কাজ করেছো। বাবা, আমি তো ভুল কিছু করিনি। ওদের ফসল এবছর বেশি হয়ে গিয়েছিল, তাই কিছু পুড়িয়ে দিয়েছি। হায় হায় রাজকুমারী, এ আমি কি শুনছি? তুমি এমন একটা কাজ করতে পারলে? তাতে কি এমন হয়েছে? চুপ করো পদ্মাবতী, তোমাকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। আজ থেকে এই রাজবাড়িতে তোমার আর কোনো স্থান নেই। এসব তুমি কি বলছো বাবা? আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? সেটা তোমার ইচ্ছা, তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও, কিন্তু এই বাড়িতে তোমার আর কোনো স্থান নেই। মা, বাবাকে একটু বোঝাও, এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। রানী, তুমি যদি পদ্মাবতীর পক্ষে আর একটা কথা বলো, তাহলে পদ্মাবতীর সাথে সাথে তোমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই বলে রাজা চলে যায়। পদ্মাবতীর আর কিছুই করার রইল না। সে কাঁদতে কাঁদতে রাজবাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে রাখাল বাইরে থেকে কাজ সেরে ঘরে ফিরে এসেছে। বাবা, শুনেছ? মহারাজ তো রাজকুমারী পদ্মাবতীকে শাস্তি হিসেবে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কি বলছিস রে সব? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। গোটা রাজ্যে এখন এই কথা রটে গেছে। না, এবার তো সত্যি রাজকুমারী পদ্মাবতীর জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। এখন একা একা কোথায় যাবে, কি করবে? ওই রাজকুমারীর জন্য এত মন খারাপ করতে হবে না। যা শাস্তি হয়েছে একদম ঠিকই হয়েছে। এবার বুঝতে পারবে গরিব মানুষের ক্ষতি করলে কি হয়। এদিকে রাজকুমারী পদ্মাবতী কাঁদতে কাঁদতে গভীর বনে এসে ঢুকে। হাঁটতে হাঁটতে রাজকুমারী পদ্মাবতীর পা ব্যথা হয়ে যায়। উফ, আমি আর পারছি না। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সারা শরীর ভেঙে পড়বে। তার উপর কোনো খাবার খেয়ে আসিনি, ক্ষুধায় মনে হচ্ছে প্রাণটা বের হয়ে যাবে। ঠিক এই সময় সে পাশে একটা ফল পড়ে থাকতে দেখে। আরে, এত সুন্দর পাকা একটা ফল, কি সুন্দর এর ঘ্রাণ। আপাতত এটা খেয়ে ক্ষুধা নিবারণ করি, তা না হলে তো আমার বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। এই বলে পদ্মাবতী যেই ফলটায় কামড় দেয়, ঠিক তখনই একটা মুরগি এসে ওখানে উপস্থিত হয়। এই, তুই কি করলি? তুই আমার ফলটা খেয়ে নিলি?
কে তুমি? একটা মুরগি হয়ে তুমি আমাকে শেখাচ্ছ আমি কি করব আর কি করব না? তবে রে, আমার মুখে মুখে কথা, এবারে দেখ তোর কি হাল হয়। পদ্মাবতী আর কিছু বুঝে ওঠার আগেই মুরগিটা বিরাট আকৃতি ধারণ করে। তারপর মুরগির মুখ থেকে একটা আলো গিয়ে রাজকুমারী পদ্মাবতীর ওপরে পড়ে, আর সাথে সাথে পদ্মাবতী একটা ডিম হয়ে যায়। আমার রাখা ফল খেয়ে ফেলে, আবার আমার সাথে বড় বড় কথা। এবার দেখ কেমন লাগে। যতদিন তুই আমাকে পেট ভরে খাবার দিতে না পারবি, ততদিন তোর মুক্তি নেই। রাতের বেলা রাজা আর রানী দুজনেই পদ্মাবতীর জন্য খুব চিন্তা করে। সে আপনি যাই বলুন না কেন মহারাজ, আপনার এমন একটা কাজ করা ঠিক হয়নি। আমি কি বলবো বলো রানী, রাজকন্যা তো কাজটা একদম ঠিক করেনি। সবই বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের রাজকন্যার কি হবে? না জানি ও এখন কোথায় আছে, কি করছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই ওকে খুঁজে আনার জন্য লোক পাঠাচ্ছি। যা করার তাড়াতাড়ি করুন মহারাজ, আমার বড় চিন্তা হচ্ছে। পরদিন সকাল হয়। সকাল সকাল রাখাল একটা কুঠার নিয়ে বনের ভেতর যায়। ঠিক তখনই সে দেখতে পায় একটা গাছের নিচে একটা ডিম পড়ে আছে। আরে, এ তো দেখছি একটা মুরগির ডিম। বাহ, আজকে বনে এসে তো তাহলে বেশ লাভ হয়ে গেল। এটা কি তাহলে সাথে করে নিয়ে যায়? হ্যাঁ, এই বলে যেই রাখাল ডিমটাকে হাত দিয়ে ধরতে গেল, ঠিক তখনই ডিমরূপী রাজকন্যা পদ্মাবতী কথা বলে ওঠে। কি করছো রাখাল? আমি কোনো ডিম না, আমি রাজকন্যা পদ্মাবতী। এ কি বলছেন রাজকন্যা পদ্মাবতী? আপনার এমন হাল কি করে? আর আপনি আগের রূপেই বা ফিরে যাবেন কিভাবে? এক মুরগির অভিশাপে আমার এই হাল হয়েছে। মুরগি বলেছে যদি তাকে পেট ভরে খাবার খাওয়াতে পারি তবেই আমার মুক্তি হবে। এ আর এমন কি কাজ? একটা মুরগি কতটুকুই বা খাবে? তুমি ভুল বুঝছো রাখাল, এটা কোনো সাধারণ মুরগি না, এ বিশাল আকৃতির মুরগি। এ অনেক খাবার খেয়ে ফেলতে পারে। তাতেও আপনার কোনো চিন্তা নেই। আমরা যে করেই হোক আপনাকে ওই মুরগির হাত থেকে উদ্ধার করবই করব। আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আমি এখনই রাজ্যবাসীকে খবর দিচ্ছি। রাখাল আর রাজকন্যা পদ্মাবতীর এই দৃশ্য আড়াল থেকে দেখে ফেলে এক সেনা। সে ছুটে গিয়ে রাজাকে সব কিছু বলে দেয়। কি বলছো এসব? তার মানে আমার রাজকন্যা পদ্মাবতী ওই বনে বন্দী হয়ে আছে? হ্যাঁ মহারাজ, রাজকন্যা পদ্মাবতী খুবই বিপদের ভেতরে আছেন। তাকেই বিপদ থেকে বাঁচানো উচিত। রাজকোষ থেকে সব খাদ্যশস্য নিয়ে ওই বনে চলো। যে করেই হোক ওই মুরগির পেট ভরিয়ে রাজকুমারীকে ফিরিয়ে আনতেই হবে। এদিকে রাখাল বাড়িতে ফিরে এসে আশেপাশের সবাইকে খবর দিয়ে দেয়। সবাই যে যা পারে বস্তা ভর্তি শস্য নিয়ে বনে রওনা হয়। কাজটা কেমন হলো যে রাজকন্যা তোমাদের এত বড় ক্ষতি করে ফেললো? তাকে বাঁচানোর জন্য সবাই যাচ্ছ। এই রাজকন্যা তার যোগ্য শাস্তি পেয়েছে, কিন্তু এখন সে বিপদে পড়েছে, আর রাজ্যবাসী হিসেবে আমাদের উচিত তাকে বাঁচানো। ঠিক বলেছো তুমি, আমারই বোঝার ভুল হয়েছে। চলো আমিও তোমার সাথে শস্য নিয়ে ওই বনে যাব। এদিকে মহারাজ সেনাদের নিয়ে বনে উপস্থিত হয়েছেন, আর সে দেখতে পায় অনেক রাজ্যবাসী এখানে উপস্থিত আছে, আর সবাই মিলে মুরগিটাকে খাওয়াচ্ছে। সত্যি তোমাদের খাবারে আমার পেট ভরে গেছে। আমি তোমাদের রাজকন্যা পদ্মাবতীকে এখনই মুক্ত করে দিচ্ছি। বাবা, আমারই ভুল হয়েছে। আমি রাজ্যবাসীদের অপূরণীয় ক্ষতি করেছি, অথচ দেখো তারাই তোমার আগে এসে আমাকে বাঁচালো। তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। বাবা, যেই ছেলেটা আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করেছে, আমি তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাই। মহারাজ এবার আর পদ্মাবতীর কথায় না করল না। মহা ধুমধাম করে রাখালের সাথে পদ্মাবতীর বিয়ে হয়ে গেল।
তারপর থেকে পদ্মাবতী একদম ভালো হয়ে গেল। সবাইকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।